ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সাথে আছি আমি মঞ্জুরি আজাদ। শুরু করছি বিপিএল এর খবর দিয়ে। সিলেটি স্ট্রাইকার্সের বিপক্ষে 2 উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান, তাতেই পূর্ণ করলেন বিপিএল ক্যারিয়ারের 100তম উইকেট। মোস্তাফিজ জানালেন এই কীর্তি গড়তে পেরে তার খুবই ভালো লাগছে। 100টা বিপিএল উইকেট হলো, কেমন লাগতেছে? খুব ভালো। আচ্ছা আরো কই আগের দিনই মোস্তাফিজুর রহমান পূরণ করেছেন বিপিএল ক্যারিয়ারের 100তম উইকেট। মোস্তার 2 উইকেটে ঢাকা ক্যাপিটালসও জিতেছে। স্কুল কলেজের বাচ্চাদের সাথে ভালো একটা সময় কাটানো মোস্তাফিজ তাই খুব খুশি। 100টা বিপিএল উইকেট হলো, কেমন লাগতেছে? খুব ভালো। আমরা our dream and respected captain of সব মিলিয়ে চতুর্থ বোলার হিসেবে বিপিএলে 100 উইকেট নেয়ার মাইলফলক স্পর্শ করলেন মোস্তাফিজুর রহমান। সর্বোচ্চ 149 উইকেট নিয়ে সবার উপরে সাকিব আল হাসান, 122 উইকেট নেয়া তাসকিন আহমেদ 2-এ, 110 উইকেট নিয়ে 3-এ রুবেল হোসেন। মুস্তাফিজ অবশ্য তৃতীয় দ্রুততম বোলার হিসেবে এই কীর্তি গড়েছেন। 100 উইকেট নিতে সাকিবের লেগেছিল 69 ইনিংস, তাসকিনের কীর্তি 78 ইনিংসে। মুস্তাফিজ খেলেছেন 79 ইনিংস। and all the আরও একটা মাইল ফলকের দরজায় দাঁড়িয়ে আছেন মুস্তাফিজ। সব ধরনের টি-20তে মুস্তাফিজের উইকেট 347টা, আর 3টা উইকেট নিলেই 18তম বোলার ও দ্বিতীয় বাংলাদেশি হিসেবে 350 টি-20 উইকেটের মালিক হবেন মোস্তাফিজুর রহমান। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, চট্টগ্রাম। ডেথ ওভারে কেমন করছেন মোস্তাফিজুর রহমান, বিপিএলে কতটা কার্যকর তার বোলিং, সেই বিশ্লেষণ করেছেন সহকর্মী সৈয়দ আবিদ হোসেন সামি। শেষ ওভারে ম্যাচ জিতেছে ঢাকা ক্যাপিটালস। শেষ ওভারে বোলিংয়ের দায়িত্বে ছিলেন মোস্তাফিজুর রহমান। তবে খানিকটা শঙ্কা বা আশঙ্কা কিন্তু বিরাজ করছিল যে ম্যাচটা ঢাকা না আবার হেরে বসে। এর পেছনে অন্যতম বড় কারণটা ছিল মোস্তাফিজুর রহমানের ডেথ ওভার্সে, অর্থাৎ 16 থেকে 20 নম্বর ওভারে সাম্প্রতিক সময় বোলিং ফর্মের জায়গাটা খুব বেশি আশান্বিত কিন্তু করতে পারছে না বাংলাদেশের সমর্থকদের, বিশেষ করে যখন একটু ফ্ল্যাট উইকেটে খেলা হচ্ছে, অপেক্ষাকৃত ভালো ব্যাটিং কন্ডিশনে খেলা হচ্ছে, যেখানে কাটার খুব বেশি হয়তো বা ধরে না। সেই জায়গাটাতে মোস্তাফিজুর রহমানের সাম্প্রতিক সময় ডেথ ওভার্সের বোলিংয়ে ফর্মের জায়গাটা খানিকটা হলেও প্রশ্নের জন্ম দিচ্ছে। পরিসংখ্যানের আলোকে আমরা যদি একটু আলোকপাত করতে চাই, তাহলে এই বিপিএলে 16 থেকে 20 নম্বর ওভারে মোস্তাফিজুর রহমানের বোলিং গড়টা হচ্ছে 88, অর্থাৎ প্রতি 88 রানে তিনি একটা করে উইকেট নিয়েছেন। এখন পর্যন্ত 5টা ম্যাচে ডেথ ওভার্সে 16 থেকে 20 নম্বর ওভারে মোস্তাফিজুর রহমান 8 ওভার 4 বল বোলিং করেছেন, 88 রান দিয়ে উইকেট পেয়েছেন একটা, ইকোনমি রেটটা 10.15। এই সময়টাই মোস্তাফিজুর রহমানের সবচেয়ে প্রমিনেন্ট সময় বলে আমরা জানি, বিশেষ করে রোল অফ দ্য রিস্ট, কাটার, ইয়র্কার যেগুলো তিনি খুব ভালো মতো করতে পারেন বলে আমরা জানি, সেগুলো ব্যাটসম্যানকে বেঁধে রাখার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু সাম্প্রতিক সময় যে বিষয়টা দেখা যাচ্ছে যে এমনিতেই যে ধরনের উইকেটে খেলা হচ্ছে, মোস্তাফিজুর রহমানের রোল অফ দ্য রিস্ট কাটারগুলো উইকেটে খুব বেশি গ্রিপ করছে না বা কাটারগুলো খুব বেশি ধরছে না। দ্বিতীয়ত যে প্রবলেমটা সেটা হচ্ছে ইয়র্কার এক্সিকিউট করার জায়গাটা। এই বিপিএলের ডেথ ওভার্সে মোস্তাফিজুর রহমানকে এক্সিকিউশন পার্টটাতে একটু মলিনই মনে হয়েছে। ইয়র্কার এক্সিকিউট করতে গিয়ে অনেক সময় ফুল টাস হয়ে যাচ্ছে। কিন্তু অন্যদিকে যদি পাওয়ার প্লের পার্সপেক্টিভ থেকে চিন্তা করা হয়, অর্থাৎ 1 থেকে 6 নম্বর ওভারে মোস্তাফিজ যখন বোলিং করেছেন, বেশ ভালো বোলিং করেছেন। দেখা যাচ্ছে যে রোল অফ দ্য রিস্ট কাটার না, নতুন বলে একটু সিম আপ মুভমেন্টে তিনি খুব ভালো মতো করতে যাচ্ছেন এবং সেটাকে এক্সিকিউট করতে পারছেন। পরিসংখ্যানের আলোকে দেখলে দেখা যাবে পাওয়ার প্লেতে মোস্তাফিজুর রহমান এই বিপিএলে 9 ম্যাচে 91 রান দিয়ে 5টা উইকেট নিয়েছেন, ইকোনমি রেটটা 6.07, গড়টা 18.2, অর্থাৎ 6.07 ইকোনমি রেটে মোস্তাফিজুর রহমান বোলিং করেছেন, যেটা খুব ভালো। পাওয়ার প্লের কথা বিবেচনা করলে, পাওয়ার প্লের কথা চিন্তা করলে বেশ ভালো বোলিং করছেন। কিন্তু মোস্তাফিজুর রহমানকে সত্যিকারের অর্থে যদি কেউ চিন্তা করে, তাহলে একটু পুরানো বলে ডেথ ওভার্সের জায়গাটায় তিনি যে কোনো দলেই খেলেন না কেন ভরসার অন্যতম বড় কান্ডারি, যেটা এই বিপিএলে কিছুটা হলেও তাকে বিবর্ণ দেখা যাচ্ছে। সৈয়দ আবিদ হোসেন সামি, যমুনা স্পোর্টস, চট্টগ্রাম।
বিপিএল এর আরো খবর, একদিন বিরতি দিয়ে চট্টগ্রামে বুধবার মাঠে গড়াবে 2 ম্যাচ। দিনের প্রথম ম্যাচে দুপুর 1:30টায় মাঠে নামবে ঢাকা ক্যাপিটালস ও চিটাগাং কিংস। 8 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় অবস্থানে চিটাগাং, আর 9 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে 8-এ ঢাকা। এই ম্যাচে হারলে প্লে অফের রেস থেকে ছিটকে যাবে ক্যাপিটালস। দিনের আরেক খেলায় খুলনা টাইগার্সের মুখোমুখি হবে ফরচুন বরিশাল, যেখানে 7 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে বর্তমানে 3-এ আছে বরিশাল। অপরদিকে সমান ম্যাচে 6 পয়েন্ট নিয়ে 4-এ আছে খুলনা। ইনজুরি কাটিয়ে অনুশীলনে ফিরেছেন সৌম্য সরকার। দ্রুতই ক্লিয়ারেন্স পেলে ফিরবেন বিপিএলে। গণমাধ্যমের মুখোমুখি হয়ে সৌম্য জানিয়েছেন, মাঠে ফিরে যেন বাজে সময় কাটাতে না হয়, অনুশীলনে এই জন্য বাড়তি সময় দিচ্ছেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও রেখেছেন ভালো খেলার প্রত্যয়। এই যে সবাই যদি বিশ্বাস করি আমরা পারি তাহলে পারবো, আমরা তো কেউ বিশ্বাসই করি না যে পারবো। আগে নেগেটিভ কথা বললে তো হবে না। বিশ্বাস রাখা জরুরি। বিশ্বাস ছিল বলেই তো গ্লোবাল সুপার লিগের মতো টুর্নামেন্টের সেরা সৌম্য সরকার। মাঠের মানুষদের জন্য মাঠের বাইরে থাকা কষ্টের, সৌম্য সেই দলে। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে দ্বিতীয় টি-20তে ক্যাচ নিতে গিয়ে ইনজুর্ড হন সৌম্য। আঙুলে 5টা সেলাই দিতে হয়, ঘোষণাও আসে 4 সপ্তাহের জন্য মাঠের বাইরে বাঁহাতি এই ওপেনার। যদিও 4 সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও প্রতিযোগিতামূলক ম্যাচে ফিরতে পারেননি সৌম্য। কবে ফিরতে পারবেন এখনও নিশ্চিত না, তবে জানা গেছে রংপুরের পরের ম্যাচেই সৌম্যকে দেখা যেতে পারে। ব্যাটিংই করতে পারতাম না, এখন ব্যাটিং করা শুরু করছি, ফিল্ডিংও আস্তে আস্তে করা শুরু করছি। তো অ্যাকচুয়ালি একটু টাইমও বেশি লাগছে। মাঝখানে একটা নতুন যে ভাইরাসটা আসছে করোনা, ওইটাও হয়েছিল। সো এই জন্য হয়তো রিকভারি হইতে একটু লেট হয়ে গেছে আর কি। কবে ফিরবেন নিশ্চিত না হলেও নিকট ভবিষ্যতেই যে ফিরবেন এটা অবধারিত। ম্যাচে এসে যেন কোনো সমস্যায় পড়তে না হয় সেই প্রস্তুতি অনুশীলন থেকে নিচ্ছেন মিস্টার 59। মনোবল তো সবসময় থাকে খেলার জন্য, কিন্তু অ্যাকচুয়ালি সিচুয়েশনটা তো মাঠের ভিতরে থাকে। আর ওইখানে যেহেতু আমার ইজি কোনো কিছু দিবে না, ফিল্ডিংয়ের সময় বলেন বা ব্যাটিংয়ের সময় দেবেন, ওইখানে সিচুয়েশনটা পুরোটাই আলাদা। তো ওইটার জন্য এইখানে যত বেশি মেন্টালি টাফনেসভাবে প্র্যাকটিসগুলো করতে পারবো, ওইখানে আমাদের ইজি। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে আছেন সৌম্য। সবশেষ 1.5 বছরে ওয়ানডে বেশ ভালোই খেলছেন। সেই ধারা চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ধরে রাখতে মুখিয়ে বাঁহাতি এই ওপেনার। এটা ঠিক যে খেলতে পারবো, এটা হচ্ছে ভালো দিক। আর তাছাড়া লাস্ট সিরিজে তো ছিলামই, তো আলাদা করে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নতুন করে ঢুকছে এমন তো কোনো কিছু না। অন্য সবার মতো এবারের বিপিএলের উইকেট সৌম্যরও বেশ নজর কেড়েছে। সৌম্যের মতে এমন উইকেটে নিয়মিত খেললে টি-20তে 200 রান ও 10 উইকেট নেয়ার সামর্থ্য বাড়বে। তাতেই এই ফরম্যাটে বাংলাদেশের উন্নতিও হবে। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, চট্টগ্রাম। বিসিবির সংশোধিত গঠনতন্ত্রের খসড়ায় ক্লাব থেকে পরিচালক ও কাউন্সিলর সংখ্যা কমানোর যে বিধান রাখা হয়েছে সেটি পরিবর্তন করবে বোর্ড। বিশ্বাস ঢাকার ক্লাব অফিসিয়ালদের দাবি না মানা পর্যন্ত লিগ বন্ধ, তাই দ্রুত সমস্যার সমাধান করতে অন্তর্বর্তীকালীন সরকারের সহায়তা চাইলেন ক্লাব কর্মকর্তা বিসিবির সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম বাবু। বিসিবির সংশোধিত গঠনতন্ত্রের খসড়াতে সিসিডিএমকে বিলুপ্ত করা থেকে শুরু করে ঢাকার ক্লাব কোটার 12 পরিচালক কমিয়ে 4 জন আর 76 কাউন্সিলরের পরিবর্তে 30 জন কাউন্সিলর করার বিধান রাখা হয়। যমুনা টেলিভিশনে এই তথ্য প্রচার হওয়ার পর নড়ে চড়ে বসে ঢাকার ক্লাব অফিসিয়ালরা। ইতিমধ্যেই লিগ বর্জন করেছে তারা। সংবিধান সংশোধন কমিটি ভেঙে দেবার পাশাপাশি নিজেদের নতুন দাবিগুলো স্মারকলিপি আকারে বিসিবি সভাপতির কাছে জমা দিয়েছে শনিবার। এই ইস্যুর সবশেষ পরিস্থিতি কি পদক্ষেপ নিতে যাচ্ছে বিসিবি তা পরিষ্কার করে বলছে না বোর্ড সংশ্লিষ্ট কেউই। তবে সভাপতি ফারুক আহমেদ দ্রুতই ডাকবেন জরুরি সভা। সূত্র বলছে 26 জানুয়ারি বিপিএলের ঢাকার দ্বিতীয় পর্ব শুরুর আগেই বসবে সভা। ক্লাব কর্মকর্তারা সভাপতির সাথে কথা বলে শতভাগ আশ্বস্ত মানা হবে তাদের দাবি। সেই সাথে দ্রুততম সময়ে তাদের দাবি মেনে নিয়ে আবারও ঘরোয়া ক্রিকেট চালু করতে অন্তর্বর্তীকালীন সরকারের সহায়তা চেয়েছেন তারা। ঢাকার ক্রিকেটটাই হলো মূল, এবং এই ক্রিকেটকে বাদ দিয়ে, এই খেলাকে বাদ দিয়ে কোনো রকম উন্নতি বাংলাদেশের ক্রিকেটে সম্ভব নয়। বিধায় আমরা সরকার কাছেও এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছেও দাবি জানাচ্ছি যে এটা নিরসনে তারা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
বিসিবির বর্তমান পরিচালনা পরিষদের পরিচালক আকরাম খান আবাহনীতে খেলেছেন লম্বা সময়। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক দেশের ক্রিকেটে ক্লাবগুলোর অবদান কেমন তা ভালোভাবেই জানেন। সাম্প্রতিক সময়ে ক্লাব ও বিসিবির এই বিবাদের চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বোর্ড সভাপতির কাছ থেকেই। তবে আকরাম বলছেন, ক্লাবগুলোর অবদানকে যেন ভুলে না যায় বিসিবি। আমরা যখন খেলতাম আবাহনী মডার্ন ম্যাচে কিন্তু আপনার 50 থেকে 45,000 লোক কিন্তু আসতো, খেলা দেখতো। আপনার ক্রিকেটটা আজকে যে পর্যায়ে আসছে, ক্লাব ক্রিকেটের অবদান কিন্তু অনেক। এই জিনিসটা কিন্তু আপনাকে মানতে হবে, এবং ক্লাব ক্রিকেটে যেমন যারা আছেন ওনাদেরকে যদি আমরা প্রপার ওয়েতে সম্মান না করি তাহলে ওনারা আসবেন কেন? হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। সাবেক ক্রিকেটারদের টুর্নামেন্ট লেজেন্ড 90-তে মুখোমুখি হবেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল। সাকিবের পর এবার এই লিগে দল পেয়েছেন তামিম ইকবাল। তবে এই টুর্নামেন্টে ভিন্ন দলের হয়ে খেলবেন সাকিব তামিম। খান সাহেবকে দলে ভিড়িয়েছে বিগ বয়েজ স্কোয়াড, বিষয়টি নিশ্চিত করেছেন তামিম নিজেই। অন্যদিকে এই লিগে সাকিব আল হাসান মাঠ মাতাবেন দুবাই জায়ান্টসের হয়ে। সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন তামিম, যদিও চলমান বিপিএলে ফরচুন বরিশালের নেতৃত্বে আছেন এই ওপেনার। অন্যদিকে বিপিএলে নেই সাকিব, বোলিং অ্যাকশন নিয়ে পড়েছেন আন্তর্জাতিক নিষেধাজ্ঞায়। সাকিব তামিমের লড়াই দেখতে মুখিয়ে থাকবে বাংলাদেশি ক্রিকেট ভক্তরা। 6 থেকে 18 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আয়োজক দেশ পাকিস্তানের নাম জার্সিতে রাখতে চায় না ভারত, এমন খবর প্রকাশ করেছে ইন্দো এশিয়ান নিউজ। জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পিসিবির এক কর্তা। জানালেন, ক্রিকেটের রাজনীতি ঢোকানোর চেষ্টা করছে ভারত। এদিকে গুঞ্জন আছে 17 ফেব্রুয়ারি পাকিস্তানে অনুষ্ঠিতব্য ক্যাপ্টেন্স মিটে অংশ নিতে পাকিস্তানে যাচ্ছেন না ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ভারত পাকিস্তানের দ্বন্দ্ব চলছে যুগের পর যুগ। সীমানা ছাড়িয়ে এর প্রভাব অনেক আগেই পড়েছে দুই দেশের ক্রীড়াঙ্গনে। দ্বিপাক্ষিক সিরিজ থেকে শুরু করে আইসিসির ইভেন্টেও দেখা মেলে এই দ্বন্দ্বের। সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির জল ঘোলার পর এবার শুরু নতুন আরেক বিতর্ক। পাকিস্তানের নামটাই নাকি বাদ দেওয়ার চিন্তায় ব্যস্ত ভারত। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন হাইব্রিড মডেলে হলেও আয়োজক সত্ত্ব থাকছে পাকিস্তানের হাতেই। নিয়ম অনুযায়ী আইসিসির কোনো প্রতিযোগিতায় আয়োজক দেশের নাম থাকে অংশ নেওয়া সব দেশের জার্সিগুলোতে। জার্সির বাঁ দিকে থাকে প্রতিযোগিতার লোগো আর আয়োজক দেশের নাম। কিন্তু পাকিস্তানের নাম ভারতীয় জার্সিতে রাখতে চায় না বিসিসিআই, এমন সংবাদ প্রকাশ করেছে ইন্দো এশিয়ান নিউজ। খেলার মাঝেও রাজনীতি ঢোকানোর চেষ্টায় আছে ভারত, এমন সব খবরে এই প্রতিক্রিয়াই দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্তা। বিসিসিআই ক্রিকেটের মধ্যে রাজনীতি নিয়ে আসছে, এটা খেলার জন্য ভালো নয়। ওরা পাকিস্তানে আসতে চায়নি, অধিনায়ককেও ছবি তোলার জন্য পাঠাতে রাজি নয়। এখন শুনছি জার্সিতে পাকিস্তানের নামও রাখতে চাইছে না। আশা করব আইসিসি এমনটা হতে দেবে না। এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে পাকিস্তানের মাটিতে হওয়ার কথা ক্যাপ্টেন্স মিট, যেখানে উপস্থিত থাকতে হবে টুর্নামেন্টে অংশ নেয়া 8 দলের অধিনায়কদের। গুঞ্জন আছে 17 ফেব্রুয়ারি সেই অনুষ্ঠানে অংশ নেবেন না রোহিত শর্মা, যদিও এই বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। সানজানা আইভি, যমুনা স্পোর্টস। মাঠের লড়াইয়ে ব্যর্থ ঢাকা যেন মাঠের বাইরের লড়াইয়ে সফল। মঙ্গলবার দলটা গিয়েছিল চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজে। সেখানকার শিক্ষার্থীদের সাথে মোস্তাফিজরা কাটিয়েছেন অন্যরকম একদিন। সবার সেলফি, অটোগ্রাফের আবদার মিটিয়েছেন, বাচ্চাদের সাথে ফুটবল খেলেছেন। এই আয়োজনে অংশ হতে পেরে মোস্তাফিজ খুশি, খুশি বাচ্চারাও। এই উচ্ছ্বাস সাব্বির রহমানদের জন্য, এই উন্মাদনা মুস্তাফিজুর রহমানদের জন্য, এই আনন্দ মুনিম রাহিদের জন্য। আকাশের তারাদের হাতের এতটা কাছে যে তারা আগে কখনোই পায়নি। চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের শিক্ষার্থীদের জন্য মনে রাখার মতো দিন। ঢাকা ক্যাপিটালস ক্রিকেটাররা তাদের ক্যাম্পাসে এসেছেন, অনুষ্ঠান উপভোগ করেছেন, বাচ্চাদের সাথে ফুটবল খেলেছেন, ফিরে গেছেন একদম ছোটবেলায়। হ্যাঁ, আমি সবসময় পিচকিদের এনজয় করি। এলাকাতে বলে না যে জায়গায় স্কুলের কথা বললাম সেখানে যাওয়ার চেষ্টা করি, যত কাজ থাকুক। এটা আমি এনজয় করি অনেক। থ্যাংক ইউ। মুস্তা, সাব্বির, মুনিমদের সাথে ফুটবল খেলতে পেরে শিক্ষার্থীরাও খুশি। তাদের মতে জীবনে এমন উপলক্ষ একবারই আসে। আমি জীবনে রিয়েলি স্টেডিয়ামেও যাই নাই। আজকে আমি
নিজের স্কুলের পক্ষ হয়ে একটা ডাইরেক্ট ন্যাশনাল টিমের প্লেয়ারদের সাথে খেলতে পারছি, এটা আমার একটা ড্রিম ছিল। আর যাদের আইডল মানতাম তাদের সাথে খেলতে পারছি, এটা অবশ্যই একটা মানে ফিলিংস কতগুলো আছে না বোঝা যায় না, ওইরকম ফিলিংস। তাদের সাথে এত বিপিএলদের প্লেয়ারদের সঙ্গে ন্যাশনাল প্লেয়ারের সাথে খেলতে অনেক মজা পাইছি। আমাদের সিনিয়র ভাইয়ার অনেক আছে, ওদেরও সৌভাগ্য হয় না যেরকমটা আমাদের হয়েছে। মাঠের লড়াইয়ে ঢাকা ক্যাপিটালস পিছিয়ে, কিন্তু মাঠের বাইরের এই আয়োজন নিঃসন্দেহে মাঠের বাইরের লড়াইয়ে ঢাকাকে আলাদা জায়গা দেবে। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, চট্টগ্রাম। অনুষ্ঠিত হয়ে গেল কোপা দেল রের শেষ 8-এর ড্র। স্পেনের ঘরোয়া ফুটবলের দ্বিতীয় সর্বোচ্চ এই আসরের শক্ত প্রতিপক্ষ ভ্যালেন্সিয়াকে পেয়েছে বার্সেলোনা, আর রিয়াল মাদ্রিদ খেলবে পুচকে লেগানেসের বিপক্ষে। শেষ 8-এর বাকি 2 ম্যাচে মুখোমুখি হবে অ্যাটলেটিকো মাদ্রিদ ও গেতাফে, আর আরেক ম্যাচে মুখোমুখি হবে রিয়াল সোসিয়াদাদ এবং ওসাসুনা। কোপা দেল রের শেষ 8-এর ম্যাচ অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারি 4 থেকে 6 তারিখের মধ্যে। কোয়ার্টার ফাইনালের বাধা টপকাতে পারলে আবার হবে ড্র। সেমিফাইনালের ড্রতে দেখা যেতে পারে রিয়াল ও বার্সার মধ্যকার এল ক্লাসিকো, আবার সেটা হতে পারে ফাইনালেও। মেসির পেশাদারিত্ব ও শিক্ষার অভাব রয়েছে। মেক্সিকোর ক্লাব আমেরিকার বিপক্ষে ম্যাচে বিদ্রূপ আচরণ করায় মেসিকে নিয়ে এমন মন্তব্য করেছেন মেক্সিকোর সাবেক ফুটবলার আদোলফ বাউতিস্তা। বছরের প্রথম ম্যাচে মেক্সিকোর ক্লাব আমেরিকার বিপক্ষে গতকাল মাঠে নেমেছিল লিওনেল মেসির ইন্টার মায়ামি। খেলা চলাকালীন সময় মেক্সিকান ক্লাবটির ভক্তরা মেসিকে নিয়ে বেশ বিদ্রূপ প্রতিক্রিয়া জানায়। জবাবে 20 স্বভাব বিরুদ্ধ আচরণ করতে দেখা যায় বিশ্বকাপ জয়ী এই তারকাকে। মেক্সিকান ভক্তদের দুও ধ্বনির প্রতিক্রিয়ায় মেসি সে সময় আঙুল দিয়ে ইঙ্গিত করে বোঝাতে চান যে আর্জেন্টিনা 3টি বিশ্বকাপ জিতেছে আর মেক্সিকো এখন পর্যন্ত একটিও জিততে পারেনি। এমন আচরণেই মায়ামি অধিনায়কের উপর চটেছেন এই সাবেক মেক্সিকান। একদম ফ্রেশ বিশ্বমানের প্রযুক্তির সকল সুবিধা নিয়ে ভালো থাকুন আপনিও। কঙ্কা। প্রিমিয়ার লিগ হোক বা চ্যাম্পিয়ন্স লিগ, চলতি মৌসুমে চলছে লিভারপুলের আধিপত্য। তাই তো ফেভারিটের উত্তরে নিজ ক্লাব বার্সেলোনাকে বাদ দিয়ে লিভারপুলকে শ্রেষ্ঠত্বের তকমা দিয়েছেন হ্যান্সি ফ্লিক। পাশাপাশি শিরোপার চিন্তা বাদ দিয়ে শীর্ষ 8-এ থেকে প্লে অফ এড়ানোর দিকেই মনোযোগ এই কাতালান কোচের। লিভারপুল নাকি বার্সেলোনা, কাতালান কোচ হ্যান্সি ফ্লিকের ফেভারিট কে? সবারই মনে হতে পারে উত্তরটা খুব সহজ, নিজ দল বার্সেলোনার কথাই বলবেন ফ্লিক। কিন্তু বার্সা কোচের উত্তর শুনে অবাক হওয়ার মতোই অবস্থা। স্রোতের বিপরীতে গিয়ে নিজ দল নয়, ফেভারিটের তকমাটা লিভারপুলকেই দিয়েছেন এই কাতালান কোচ। লা লিগায় হারিয়েছে শীর্ষস্থান, বর্তমানে বার্সার অবস্থান পয়েন্ট টেবিলের 3-এ। তবে চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের নামে সুবিচার করছে কাতালান ক্লাবটি। 6 ম্যাচে 15 পয়েন্ট নিয়ে 36 দলের মধ্যে 2-এ আছে ইয়ামাল লেভানডফস্কিরা। অন্যদিকে 6 ম্যাচের সবকটিতে জিতে শীর্ষে লিভারপুল। চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার বার্সেলোনা মাঠে নামবে বেনফিকার বিপক্ষে। সেই লড়াইয়ে শিরোপা জয়ের চেষ্টায় বার্সা অনড় থাকবে বলে জানিয়েছেন ফ্লিক। তবে শিরোপা জয়ের পাল্লা লিভারপুলেরই ভারী বলে দাবি এই কাতালান কোচের। ভবিষ্যতই বলবে আমরা ফেভারিটদের মধ্যে আছি কি নেই। চ্যাম্পিয়ন্স লিগ জেতা সবচেয়ে কঠিন কাজগুলোর একটি, অবশ্যই চেষ্টা করতে হবে আমাদের। তবে লিভারপুলের দিকে যখন তাকাই, অবিশ্বাস্য শক্তিশালী একটি দলকে দেখি। এই মুহূর্তে গোটা বিশ্বে তারা আমার প্রিয় দলগুলোর একটি। এই মুহূর্তে শিরোপা নিয়ে ভাবতে নারাজ হ্যান্সি ফ্লিক। পুরোটা মনোযোগ দিচ্ছেন বেনফিকার বিপক্ষে লড়াইয়ে। শীর্ষ 8-এ থেকে প্লে অফ এড়ানোর চেষ্টায় কোনো কমতি রাখতে চান না তিনি। এই ম্যাচ দিয়েই চোট কাটিয়ে বেনফিকার হয়ে মাঠে নামবেন আনহেল ডি মারিয়া। এই আর্জেন্টাইনেরও প্রশংসা করেছেন কাতালান কোচ। বেনফিকা এমন একটি দল যারা খুব ভালো খেলে, যেভাবে তারা আক্রমণ গড়ে তোলে তা দেখাটা দারুণ। আনহেল দি মারিয়া আবার প্রিয় ফুটবলারদের একজন। দেখা যাক আমরা এই ম্যাচে কেমন করতে পারি। আমাদের লক্ষ্য হলো বেনফিকার বিপক্ষে জেতা। সামনে এগিয়ে যাওয়ার পথে এটি হবে বড় এক পদক্ষেপ এবং আমরা তা করতে চাই। দ্বিতীয় স্থানে থেকে প্রতিটি পয়েন্ট আদায় করা গুরুত্বপূর্ণ। প্রথম 6 রাউন্ডের 3 জয় ও 1 ড্র নিয়ে বেনফিকা আছে তালিকার 15 নম্বরে। অন্যদিকে শীর্ষ 2 দলের একটি বার্সেলোনা। কঠিন এই সমীকরণ সামনে রেখেই ঘরের মাঠে বার্সাকে আতিথ্য দেবে বেনফিকা। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস। দর্শক, এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।